এখানে প্রথম একটা যেটা কথা বলবো সেটি হচ্ছে গিয়ে আওয়ামী লীগ যাদের কারণে হয়েছে তাদের কাজ হচ্ছে এটা। হ্যাঁ, এবং এরা আসলে মানে এদের প্রবলেমটা হচ্ছে কি, এরা আওয়ামী লীগ কি জিনিস মানে এই সেন্স তাদের কোনো কালে ছিল না, এবং এদের ভবিষ্যতে তৈরি হবে না। এর আগে যে আপনি যে মন্তব্যটি দেখিয়েছেন, মানে হোয়াটস দ্য ফাক, মানে আমি না আমার মানে আমি তো মানে আমি আমার মেজাজ খারাপের তো একটা, আমার শর্ট টেম্পারের একটা দুর্নাম আছে। মানে মানে চুদির ভাই তুই কার লগে কার তুলনা করতেছস? মানে গাদ্দাফির বিরুদ্ধে এই যে মুয়াম্মার আল গাদ্দাফি, এই হচ্ছে গিয়ে তার একটা, তার যে হেরেমখানা, সেই হেরেমখানায় কোনো মেয়ে 25 বছরের উপরে থাকতো না। তার হেরেমখানা থেকে 25 বছর হইলি সেই মেয়েদেরকে মানে রিমুভ করে দেওয়া হইতো। মানে এর সাথে বঙ্গবন্ধুর তুলনা করতেছস চুদির ভাই? মানে এর সাথে বঙ্গবন্ধুকে কিভাবে মিলাইতেছিস? আপনি একটু ছবিটা যদি আবার একটু আনতেন আসাদ নূর, আমি একটু ধরে ধরে কথা বলতে চাই। আমি দেখাচ্ছি, জি। আমি একদম বলবো যে এটা কি টিটো ভাই, লাদেনের ছবিটা বাদ গেছে। হ্যাঁ, লাদেনের ছবিটা বাদ গেছে। ঠিক আছে, লাদেনের ছবিটা লাগাস নাই কেন? মানে কেন বলবে অনেকে যে এটা 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 আওয়ামী লীগের বানানো না। আমি তাহলে একদম ধরে ধরে দেখাই কেমন। এটা কার বানানো, কাদের বানানো দেখেন। এই ছেলেটা কাজ করেছে ডিজিএফের সাথে, আওয়ামী লীগের বিশাল বড় আওয়ামী লীগের, এই কবির চৌধুরী তন্ময় নিজেকে সাংবাদিক বলে। এই দেখেন, এখন বলবে যে এটা তো জামাত শিবিরের, হ্যাঁ, তবু মাথা নোয়াবার নয়। দেখেন এখানে লাদেনের ছবিটা কবির চৌধুরী তন্ময়ের কেউ এই লিগার রে, এই আল্লামা লিগার রে, সে কিন্তু নাস্তিক, সে মিজানুর রহমান আজহারের মতোই। কিন্তু তারা ওই ইসলামিক সন্ত্রাসবাদের ক্ষেত্রে আল্লামা লিগার গিরি করতে যে কিন্তু একটা ভয়ঙ্কর তথ্য দিই আসাদ নূর, এই কিন্তু হচ্ছে গিয়ে আওয়ামী লীগের পেজের অ্যাডমিন। হ্যাঁ, এই তো এই দেখেন, এইটা হচ্ছে আওয়ামী লীগ। এখন এগুলা বলতে গেলে এই কবির চৌধুরী তন্ময়রা কোন কোন জায়গায় গাদ্দারি করেছে আওয়ামী লীগের সাথে, সেটা সেই বিষয়ে এটা আওয়ামী লীগের দায়। কিন্তু এইটা হচ্ছে তারা পোস্টার, মানে এগুলো এরকম আমি 100 জন আওয়ামী লীগের ইয়েতে দেখেছি। এখন এই আল্লামা লীগারদের কোন কোন অবদান অস্বীকার করবেন বা স্বীকার করবেন? মানে পলিটিক্স অ্যাসাইড, এই সাদ্দাম হোসেনের কাছে তার নিজের দেশের কত মানুষ মারা গেছে, সাদ্দাম হোসেনের কাছে পৃথিবীর কত মানুষ মারা গেছে। আপনি আপনার নামটা আমি দেখতে পাচ্ছি না, মানে সাদ্দাম হোসেনের যে ছেলে কুশে হুসাইন আর উদয় হুসাইন। আচ্ছা, আমাদের সাথে রয়েছেন আলফি সুলেমান, আমাদের সাথে রয়েছেন রায়হান জুয়েল। জি, আমরা জান্নাত নিয়ে কথা বলছিলাম। জি, এখানে এই উদয় হুসাইন আর কুশে হুসাইন এই দুইজনের হচ্ছে গিয়ে শখ ছিল নতুন বিবাহিত যে সমস্ত মেয়ে আছে তাদেরকে হচ্ছে গিয়ে আলাদা করে এনে রেপ করা। মানে এই উদয় হুসাইন আর কুশে হুসাইন, তাইলে আপনি এখানে উদয় হুসাইন কুশে হুসাইনের ছবি এনে শেখ জামাল শেখ কামালের ছবিও অ্যাড করেন। জামায়াতেরা যে শেখ জামাল শেখ কামাল সম্পর্কে যে সমস্ত ন্যারেটিভ ক্রিয়েট করেছে, অর্থাৎ মেজর ডালিমের বউরে এই করছে সেই করছে, যদিও মেজর ডালিম নিজের বইতে এটা উনি ডিফাইন করে গেছে যে না এই ধরনের কোনো ঘটনা ঘটে নাই, মেজর ডালিম একটা খুনি, সেটা আলাদা ব্যাপার, কিন্তু সেটা এইটা মানে সে বলে গেছে। তাহলে তাদেরও নিয়ে আসেন। আপনারা আসলে চানটা কি, মানে আপনারা আসলে কি চান? মানে এই আমি ওনার কথা শুনছিলাম, কিন্তু আমি কিছু আমার রিয়েল লাইফ এক্সপেরিয়েন্স বলি যে এইখানে আমি এই মুহূর্তে আছি জেনেভায় হচ্ছে কি কয়েকদিন আগে একটা হিউম্যান রাইটস সামিট হইলো। ওই হিউম্যান রাইটস সামিটে আমি একজন ইনভাইটেড গেস্ট ছিলাম। ওইখানে আমি নিজ হাতে এই ভিডিওটা আমি শুট করেছি, এবং এই ভিডিওটা আমি এখানে এটা অনেক বড় ভিডিও, আমি সংক্ষেপে আপনি বলার আগে আমি জাস্ট একটা ইনফরমেশন, আপনি যাকে দেখাইছেন উনি কিন্তু হচ্ছে ইরানিয়ান যে খামিনি রেজিমের টার্গেটে ছিল। উনি ব্রুকলিনে থাকা অবস্থায় 3বার ওনাকে অ্যাসাসিনেট করার চেষ্টা করছে এই রেজিম। উনি এই বক্তব্যে আছে, উনি বলছেন যে কোন মেয়েকে, প্রথম কথা বুঝেন, কোন মেয়েকে ধরার পরে মানে অ্যারেস্ট করার পরে তাকে প্রথম দায়িত্ব হচ্ছে গণধর্ষণ করা। প্রথম দায়িত্ব, এটা একেবারে অফিসিয়াল দায়িত্ব, তাকে গণধর্ষণ করা। গণধর্ষণ করার পরে হচ্ছে গিয়ে তাকে হত্যা করা, এবং তাকে মুসলমান দ্বারা হত্যা করা। এই কারণ হচ্ছে এদের জন্য জান্নাত হারাম হয়ে যায়, ধর্ষিত নারীদের জন্য জান্নাত হারাম হয়ে যায়। মানে পৃথিবীতে মুসলমানদের উপরে যদি আপনি মুসলমান পার্সপেক্টিভ থেকে দেখেন, উনি যে কথাটি বললেন যে ইরানে হচ্ছে গিয়ে শুধু মানে নাস্তিকই না, তারা ইসলাম বিদ্বেষী, 100% অ্যাগ্রি উইথ হিম, 100% না তারও বেশি অ্যাগ্রি। মানে ওইখানে যে জিনিসটা হয়েছে, আমি এখানে আসার পরে প্রথম যে সোশ্যাল ইন্টিগ্রেশন কোর্সটা করলাম, সেই সোশ্যাল ইন্টিগ্রেশন কোর্সে হচ্ছে গিয়ে আমার টিচার ছিলেন ইরানি। তার সাথে আমার ক্লাসের বাইরে যে সমস্ত কথা হইতো, তার যে অভিজ্ঞতা, আসাদুর ভাই, আমি কিন্তু খুব স্ট্রং হার্টেড একজন মানুষ, কিন্তু ওনার অনেকদিন এরকম হয়েছে যে উনি ক্লাস করছে, তারপরে দেখি যে আমার এখান থেকে ভিজে গেছে, আমি কাঁদতেছি। এত অন্যায় ইরানের এই খোমেনি তার নিজের ক্ষমতা টিকিয়ে রাখার জন্য
তার নিজের দেশের নাগরিকের উপরে করেছে, এবং তার নিজের দেশের নাগরিক কি কি কারণে তার উপরে। সবচেয়ে বড় কথা হচ্ছে ইরানে যেই পরিমাণে ন্যাচারাল রিসোর্স আছে, তাতে আপনারা নিশ্চয়ই নাউরো বলে একটা দেশ ছিল, এখন মানে ওইটা দেশ নাই বললেই চলে, সেই দেশের প্রত্যেকটা মানুষকে সরকার এমন একটা ব্যবস্থা করে দিয়েছিল যে পৃথিবীর হাই লিভিং স্ট্যান্ডার্ড দিচ্ছে, কিন্তু তাদের কোনো কাজ করতে হতো না, এত ফসফরাস তাদের দেশে ছিল। ইরান এত বড় একটা দেশ এবং তাদের ন্যাচারাল রিসোর্স এত বেশি যে ওইখানের কোনো মানুষ কোনোদিন যদি কাজ না করে তাহলে আগামী আরো 200-400 বছর খুব সুন্দরভাবে বেঁচে থাকতে পারবে। কিন্তু সে কি করে? এই টাকা দিয়া সে হুতি পালে, এই টাকা দিয়ে সে বোকো হারাম পালে, এই টাকা দিয়ে সে হচ্ছে গিয়ে আপনার হিজবুল্লাহ পালে, এই টাকা এমনকি সে আইএসএ দেয়, এমনকি ইরানের এই তেল বেচা টাকা বাংলাদেশের জঙ্গিবাদ, তুরস্কের জঙ্গিবাদ প্রত্যেকটা জায়গায় যায়। তাহলে সেই দেশের মানুষ সেখানে খেপবে না? 50,000 মসজিদ বন্ধ হয়ে গেছে কারণ সেই মসজিদে কেউ যায় না। কেন? এটা কি কারণে? রাইট, ভালো প্রশ্ন। আমরা একটু রায়হান জুয়েল ভাইকে আপনার কাছে ফিরে আসি। রায়হান জুয়েল ভাই, আপনি আপনার শব্দ একটু ত্রুটি দেখা যাচ্ছিল। আমাদের সাথে সাইফুল বাতিন টিটু আছেন, এখন সুলেমান, আমাদের মাঝে শেখ ফরিদ যুক্ত হবেন হয়তো। একটু বলে রাখি দর্শকদের জন্য, অনেকে একই কমেন্ট বারবার করছেন, এক কমেন্ট যদি আপনি 2 বার করেন তাহলে অটো এখানে ব্লক হবে, আমার ওই সিস্টেমটা অন করা আছে, সুতরাং আপনি ব্লক খেতে চাইলে খান, ঠিক আছে? জি রায়হান জুয়েল ভাই। হ্যাঁ, ধন্যবাদ আলফি ভাই এবং টিটো ভাই যে বললেন ইসলামকে কি জন্য ঘৃণা করে, এর আরো ব্যাকগ্রাউন্ড। আমি আরেকটু পিছনে যাই। ইসলাম যখন ইরানকে কনকোয়ার করে সেই সময়ে প্রায় 200 বছর ইরানিয়ানদের যে প্রাচীন কৃষ্টি কালচার, অর্থাৎ তারা ছিল জোরাস্ট্রিয়ান। অনেকেই হয়তো জানে না, ইবনে সিনা কিন্তু জোরাস্ট্রিয়ান ব্যাকগ্রাউন্ডের ছিল। এগুলো মুসলিমরা হাতিয়ে নেওয়ার চেষ্টা করে, বলে যে এটা আমাদের মুসলমান হ্যান ত্যান বলে চেষ্টা করে, সে আসলে ছিল জোরাস্ট্রিয়ান। তো এরকম অসংখ্য বিজ্ঞানে তারা উন্নত এবং তাদের রয়েছে রিচ কৃষ্টি কালচার। সেখান থেকে তাদেরকে বিচ্যুত করে 200 বছর, যখন 200 বছর পর্যন্ত সেখানে ফার্সি বললেই তাদেরকে ধরে ফাঁসি দেওয়া হতো, এরকম একটা পর্যায়ে ছিল। তারা নিজেদের ভাষা বলতে পারেনি, তারা নিজেদের কৃষ্টি কালচার ফলো করতে পারেনি। ইসলাম যখন কনকোয়ার করে ইরানকে, তারপরে পার্সিয়াকে, সেই সময় পার্সিয়ান বলা নিষিদ্ধ করে দেওয়া হয়েছিল অফিসিয়ালি। সেই সময় পার্সিতে কারো নাম পর্যন্ত রাখা যাইত না, সবগুলো আরবি মানে করে দেওয়া হয়েছিল, অর্থাৎ টোটাল ইসলামাইজেশন করা হয়েছিল। তো ইরানের মানুষ তাদের রুটে ফিরে যেতে চায়। তাদের রুটটা হচ্ছে অত্যন্ত সমৃদ্ধ একটা রুট, সেটাকে পুরোপুরি ইসলামাইজেশন করা হয়েছে এবং ইউএসএ। কিন্তু আমি বলবো যে না, বেসিক্যালি ইরানের বিরুদ্ধে কোনো ফাইটই হয়নি, হয়েছে একটা ইসলামিক রিপাবলিকের বিরুদ্ধে যুদ্ধ, যে ইসলামিক রিপাবলিকটা ইরানকে কুক্ষিগত করে রেখেছিল এতদিন। তো মূল ফাইটটা হচ্ছে একটা ইসলামিক রিপাবলিক। আপনি যদি রায়হান জুয়েল ভাই, আপনি যদি ইসরায়েলি অফিশিয়ালস এন্ড আমেরিকান অফিশিয়ালসদের কথা শুনেন, ওনারা কিন্তু বারবার বলছে যে ইরানের মানুষরা, আমরা ইরানের মানুষদেরকে এবং যে খামেনির রেজিম আছে রেজিমদেরকে মানে আকাশ পাতাল ডিফারেন্সে দেখি। কারণ ইরানের মানুষরা স্বাধীন চেতা, ইরানের মানুষদের সাথে আমাদের কোনো সমস্যা নাই, কিন্তু আমাদের সমস্যা হচ্ছে রেজিমের সাথে। এবং আপনি ওই যে আমি বারবার বলি, টিটো ভাই তো আপনি বললেনই, আপনার ট্রেনার ছিলেন একজন ইরানিয়ান, আসাদ ভাই আপনার ফ্রেন্ড ইরানিয়ানদের সাথে আপনি কথা বলে দেখেন যে রেজিমের যেই সাইকোপ্যাথ, ওদের সাথে ইরানের সাধারণ মানুষের কোনো সম্পর্কই নাই। তাদের চিন্তা ভাবনা, সাধারণ মানুষের চিন্তা ভাবনা অনেক উন্নত, তারা অনেক শিক্ষিত। ইরানিয়ানদের মধ্যে শিক্ষার হার কিন্তু অনেক বেশি, এবং এদের সাথে রেজিমের কোনো ধরনের কোনো আপনি মিল পাবেন না। তো ইউএসএ, ইসরায়েলের অফিসিয়ালসরাও অ্যাটাক করার আগে এটাই বলে, আমরা কিন্তু ইরানের মানুষদেরকে কোনো অ্যাটাক করছি না, কারণ ইরানের মানুষদের সাথে আমাদের কোনো সমস্যা নেই, আমাদের সমস্যা হচ্ছে রেজিমের সাথে। এবং এই কারণেই তো রেজিমরে অ্যাটাক করলে ইরানের মানুষ সেলিব্রেট করতেছে। কালকের ভিডিওগুলো দেখেন নাই যে বোম করতেছে, ইরানের মানুষ তালি মারতেছে। আমি একটু কথা বলবো আলফি ভাই। ভাই আমি একটা প্রশ্নের একটু লিখেছে, একজন মন্তব্য করেছে যে ইরানের যদি তাদের ইয়ের প্রতি যদি এত ইয়ে থাকে তাহলে এখন এই মানুষ নামছে কেন, বা এই খমেনিকে হত্যার কারণে এত মানে লোকজন নামছে কেন। দেখেন, সহজ কথা বোঝার চেষ্টা করেন। যদি আপনার যদি জ্ঞান বুদ্ধি পৃথিবীর বিভিন্ন দেশের স্বৈরশাসন সম্পর্কে যদি ধারণা না থাকে তাহলে এখানে আলাপ মারাইতে আইসেন না। যতগুলো স্বৈরশাসন পৃথিবীতে চলছে ওখানকার একটা কমন ইউনিফর্ম আছে, কমন একটা ফর্ম আছে। আপনারা দেখবেন যে এই যে মানুষগুলো এই কয়েকদিন আগে যে মুভমেন্ট চলছিল, সেই সময়ও যারা এই মুভমেন্ট যারা মুভমেন্ট করছে, তাদের পোশাক এক, তাদের হাত নাড়ানোর স্টাইল এক, তাদের সকল কিছু একটা ইউনিফর্ম স্টাইলে চলে। একটা গণতান্ত্রিক দেশের মানুষ বা যে দেশের মানুষ শান্তি শৃঙ্খলা স্বাভাবিক নিজস্ব নিয়ম পদ্ধতিতে চলে, যার ব্যক্তি স্বাধীনতায় চলে, তারা কখনো একইভাবে হাত নাড়ায় না। দেখবেন যে ওখানে
5,000 লোক আপনার কাছে 5,000 লোক মনে আছে, 5,000 লোক এক সময় হাত তোলে মিলিটারির মতো, এক সময় হাত নামায়, এক সময় ক্লাব দেয়। কোরিয়ায় ঠিক সেম ঘটনা করে। কোরিয়ার বিভিন্ন নর্থ কোরিয়াতে হ্যাঁ বিভিন্ন দেখবেন আপনার ওই কি বলে ওটাকে মিলিটারি প্রোগ্রাম দেখবেন, চায়নায় দেখবেন, এগুলা এই আবালগুলো কোত্থেকে আসে? ভাই এটা স্ট্যাটিস্টিক্স দিয়েই বুঝেন না, আপনি যেটা বলতেছেন এটা স্ট্যাটিস্টিক্স দিয়েই তো বোঝা যায়। ধরেন যে যত অত্যাচারী হোক না, টিটো ভাই বুঝেন ব্যাপারটা, যত অত্যাচারী হোক তার যদি সাপোর্টার 1% থাকে, ইরানের জনসংখ্যা হচ্ছে 92 মিলিয়ন, 9 কোটি, 9 কোটি 1% কত হয়? 9 কোটি 1% 9 লাখের মতো। আপনি 9 লাখ লাগবেন, আপনি 1 লাখ মানুষ এক জায়গায় জড়ো করলে তো মানুষের একসাথে এক জায়গায় করে ক্যামেরা ধরেন সমুদ্র মনে হবে, তাই না? তো এত মানুষ দেখানো তো কোনো ঘটনা না। ইরানের 1% মানুষ যদি খামেনির সাপোর্ট করে ধরেও নেই, ওদেরকে এক করলে তো বিরাট কাহিনী, মানে অনেক মানুষ হয়ে যাবে। সেইগুলো দেখে তো ওইটা দেখতেছে। আর যে মনে করেন 1 কিলোমিটার জায়গা জুড়ে টপ শট দিয়ে ক্যামেরা চলতেছে হেলিকপ্টার থেকে, যে 1 কিলোমিটার জায়গা জুড়ে যে মানুষ তীব্রভাবে বলতেছে খোমেনির মৃত্যু চাই, খোমেনির মৃত্যু চাই, সেটা করে না। আমরা কমেন্টগুলো একটু পিন করে আমি রাখছি, কমেন্টগুলো পড়বো। তবে আমরা একটু রায়হান জুয়েল ভাইয়ের কাছে জানতে চাই, তার আগে একটু দুই তিনটা কমেন্ট একটু পড়ে নেই, 2-3টা কমেন্ট পড়বো, এইগুলো পিন করে রেখেছিলাম, পড়ে আবার ইয়ে করে ফেলবো। এখানে লিখেছেন যে তোরা আজীবন এই টকশো করে বাংলাদেশে কোনো ক্ষতি করতে পারবি না, বুঝছিস, আর তোরা কোনোদিন দেশে আসতে পারবি না। এখন বিএনপি ক্ষমতায়, আওয়ামী লীগ আসলেও তোরা আসতে পারবি না, এটি ভালোবাসা 9/6 ল তাই তিনি করেছেন। প্রিয় ভাই, ফর ইউর কাইন্ড ইনফরমেশন, আমরা দেশে যাবো কিনা এটা আপনি ডিসাইড করবেন। আমরা দেশে যাচ্ছি, আসছিও। যেমন কয়েকদিন আগে আমাদের কিশোর পাশা ইমন ভাই গিয়ে বাংলাদেশ থেকে ঘুরে এসেছেন, শুধু ঘুরে আসেন, লাইভ করেছেন। এই মুহূর্তে বাংলাদেশে মুফাসসিল ইসলাম আছেন, তিনি লাইভ করছেন, ভিডিও করছেন। আরেকজন নাস্তিকের কথা বলে শাহেদ আলম দিব্যি বাংলাদেশে গিয়ে ঘুরে বেড়াচ্ছেন। শুধু পিনাকি ইলিয়াসদের রাস্তা বাংলাদেশে হবে না। লোপা রহমানও কিছুদিন আগে ঘুরে এসেছেন। আমরা যাব, কিন্তু ভাই আপনার ওই হ্যাডাম হবে না, আমাদের ধারে তো দূরের কথা, একটা গুপ্তকেশ ছেড়ারও আপনার হ্যাডাম হবে না। কমেন্টই করে যান। 2 নম্বর এটা পড়ি, আমার কথাটা যুক্ত করেন আসাদ ভাই, আমার কথাটাও যুক্ত করেন। যখন 5ই আগস্ট হয় সেই সময় আমি নিজে ঢাকায় গিয়েছিলাম, পুরো রেজিম চেঞ্জটা আমার সামনে দিয়ে হয়েছে। যাক, পরে বলবে এই কথা, শুধু যুক্ত করে দিলাম। জি, থ্যাংক ইউ। পারভেজ আক্তার বলছেন ইসলাম নিয়ে আমি বিভ্রান্তিতে আছি, আমি আপনাদের সাথে কথা বলতে চাই। আপনি ইসলাম নিয়ে বিভ্রান্তিতে থাকলে ইসলাম পড়ুন, কোরআন হাদিস পড়েন, সকল বিভ্রান্তি কেটে যাবে। আমাদের লাগে এটা নিশ্চিত। আর আপনাদের বলে দিই, আসাদ ভাই বা এখানে যারা অ্যাক্টিভিস্ট রয়েছেন, একটা জিনিস জানেন, যারা নাস্তিক, এমন একটা নাস্তিক শুধু আমারে দেখান যে নাস্তিক কোনোদিন আপনাদের আইসা লাইভ কইরা ভিডিও করে কইছে ভাই তুমিও নাস্তিক হও। এই আসাদ ভাই আপনি কি ঠেকা বলছেন? আপনি জীবনে দরকার আছে আমার প্রশ্ন এসে না। তো আমরা তো চাই যে ভাই আপনারা যান 72 হুর নিয়ে আনন্দ করেন, মদের নহর, আপনার এক পাশ দিয়ে মদের, আরেকটা নদীর কি বলে মধুর নহর, খাঁটি মধু খান, এগুলো তো চাই আমরা। মধু খাবেন। আর তবে যে দর্শক যেটা বলছে যে আমরা বাংলাদেশের ক্ষতি করতে পারবো না, এক্স্যাক্টলি আমরা বাংলাদেশের ক্ষতি করার চেষ্টাও করি না। আমরা বাংলাদেশের সর্বোচ্চ ভালোটা করার চেষ্টা করি। সেটা যেদিন আপনারা বুঝবেন সেদিনই আপনারা মানুষ হবেন। তার আগ পর্যন্ত এভাবে মুমিন হয়েই থাকবেন। জয় স্যাম বলেছেন যে আওয়ামী লীগের কিছু কর্মী এখনো নিজেদেরকে ধর্মীয় গোড়ামি কুসংস্কারের আচরণ রেখেছেন। হ্যাঁ, এরা বঙ্গবন্ধু 7ই মার্চের ভাষণ ইসলামিক আলোকে, আর এক নাস্তিক সারাদিন খায় মদ পিয়াল, সে এগুলো প্রসব করে। যাই হোক, মলয় রয় তিনি বলছেন প্রিয় আসাদ ভাই, আপনার ভিডিও নিয়মিত দেখি, আপনার ভিডিওর মধ্যে তথ্য খুঁজে পাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। আপনারা দেখেন বলেই তো আমরা উৎসাহ পাই। আমরা একটু যাচ্ছি রায়হান জুয়েল ভাই, আপনার কাছে জানতে চাই যে ইরানের, এটা একই প্রশ্ন আমি সাইফুল বাতেন টিটোর কাছে মতামত জানতে চাইবো, একই মতামত আমি আলফি সোলোমান ভাইয়ের কাছে জানতে চাইবো। আর দর্শকদের জানিয়ে রাখি যে শেখ ফরিদ ভাইকে আমি আজকে যুক্ত হওয়ার লিঙ্ক পাঠিয়ে রেখেছি, তিনি আসবেন কিনা জানি না। তো জামাই শ্বশুরকে একই ইয়েতে চাই, কে জামাই কে শ্বশুর এটা থাকা আপাতত। রায়হান জুয়েল ভাই, আমি জানতে চাই এটা কি ভেনেজুয়েলার মতো হবে? মানে ভেনেজুয়েলার ওই যে প্রেসিডেন্ট, ওটার নামটা জানি কি, তাকে যে ছবল, হ্যাঁ মাদু, আবার ওদের একজন নোবেল পাইলো ওই ট্রাম্পের সময়, ইউনুচার মতো। তোর নাম উদ্দেশ্য ভালো না, এই ওই দুইটা নাম একসাথে এই মাচাদো বলতে গেলে আমার মাদার চৌধুরীর দিকেই চলে যায়, তারপর আমি আবার গুলাইয়া ফেলি। তো আসাদ ভাই, এই নোবেল পুরস্কার নিয়ে তো আমাদের ইউনুসের কারণে আমাদের আসলে আমরা ডিসিলিউশন হয়ে গেছি, রাইট? ডিসিলিউশন হয়ে গেছি। কিন্তু মাচাদো কিন্তু ভেনেজুয়েলার বিরোধী দলীয় নেত্রী হিসেবে, ভেনেজুয়েলাও কিন্তু একটা ডিক্টেটরশিপ ছিল। এই মাচাদো ভেনেজুয়েলার মধ্যে গণতান্ত্রিক আন্দোলন অনেক বছর ধরে করে আসতেছে। নোবেল পুরস্কার তো কত বছর পাইছে, সে অনেক বছর ধরে গণতান্ত্রিক আন্দোলন করে আসতেছে যে ভেনেজুয়েলাতে সে গণতন্ত্র চায়, এবং সেটার জন্য গত ইলেকশনে তারাই তো দেয়নি। যে তার গণতন্ত্র আমরা দেখতে পাইছি, নোবেলটা নিয়ে
নোবেলটা নিয়ে ট্রাম্পের দিয়ে দিয়েছে। ব্যাড ইমপ্রেশন ক্রিয়েট হয়েছে। না, এবং তার পাশাপাশি কিন্তু ভাই তার পাশাপাশি কিন্তু আমরা এটাও শুনছি যে একদম মানে ইন্টারন্যাশনাল পত্রিকার, বাংলাদেশের তো পত্রিকা বিশেষ করে ইন্টারন্যাশনাল পত্রিকা এসে বলছে যে ভেনেজুয়েলার তেল হচ্ছে কি এখন আমেরিকান, বাকিটা হ্যাঁ এটা বলছে, এটা তো ক্ষমতা মানে ইউনিচার ভাই, ইউনিচার সমকামীদের অধিকার নিয়ে কাজ করে। ইউনিচার নিজেও নাস্তিক, ইউনিচার নিজে অনেক কিছুই করে, কিন্তু তার বলকে আমি ইউনিচারের সমর্থন করব? ও এইবার এসে ক্ষমতায় দেখাইয়া দিছে যে দেখেন পিনাকে ওই আলাপেই যাবো না, মা চাঁদো যে নোবেল নিয়ে দিয়ে দেয় ট্রাম্পের মতো একটা মানে পেডোফাইলকে, আর এখানে আর কিছু বলারই থাকে না। রায়হান জুয়েল, আপনার কাছে জানতে চাই ভেনেজুয়েলার অবস্থা কি ইরান হবে? অর্থাৎ এদের প্রধানকে ধরে নিয়ে হবে চিলের মতো, কিন্তু বসবে সরকার ফর্ম করবে তাদেরই। এই খামেনির বাচ্চারা কি আবার মসনদ দখল করতে পারবে? আপনার মতামত কি? আচ্ছা, হ্যাঁ, আমি আপনার প্রশ্নের উত্তর দিচ্ছি। তার আগে একটা জিনিস জানিয়ে রাখি, ইরানে কিন্তু এখনো রেজিম চেঞ্জ হয়নি এবং আগের রেজিমের লোকজন কিন্তু এখনো রাস্তায় আছে এবং যারা বিজয় উল্লাস করছে তাদেরকে মারধর এবং গুলি করারও আমি কিছু খবর পেয়েছি এখন পর্যন্ত। আর যারা খামেনির সাপোর্টার ছিল, তার মানে না যে তাদের পরাজয় হবে না, তাদের পরাজয় খুবই সন্নিকটে। তার প্রমাণ হচ্ছে এই খামেনির সাপোর্টাররা এখন কিন্তু অলরেডি আফগানিস্তানের পথে, দলে দলে তারা পালাচ্ছে আফগানিস্তানের দিকে। একমাত্র তাদের আশ্রয়স্থল এখন আফগানিস্তানে। তো কেউ কেউ মসজিদে বসে কান্নাকাটি সুতরাং আচ্ছা ঠিক আছে, এই জিনিসটা জানানোর ছিল। আর আপনার যেটা কথা, আমেরিকা যেখানে ঢুকে সেখানে অবশ্যই আমেরিকার নিজস্ব স্বার্থ তারা সেই দিক করতে চাবেই, এখানে কোনো অস্বীকার করার কোনো উপায় নাই। কিন্তু এটাও মানতে হবে যে ইরানের জনগণ কিন্তু দীর্ঘদিন ধরে কয়েক দফায়, অসংখ্য দফায় এই রিজিমটাকে সরানোর চেষ্টা করেছে, কিন্তু পারেনি। শেষ পর্যন্ত আমেরিকার সহায়তা তাদের দরকার পড়েছে। তো যেহেতু আমেরিকার সহায়তা দরকার পড়েছে, আমেরিকা তাদের স্বার্থে সেখানে কিছু করবেই, সেটা মেনে নিতে হবে। কিন্তু আলটিমেট স্বাধীনতা আমার মনে হয় ইরানের জনগণের তখনই আসবে যখন তারা সত্যিকার অর্থে তারা যেটা চায়, তাদের নিজেদের রুটে ফিরে যেতে চায়, তাদের আরিয়ান রুটে ফিরে যেতে চায়, তাদের পার্সিয়ান রুটে ফিরে যেতে চায়। সেইখানে যখন যেতে পারবে, আমি চাবো না যে ইরান আর একটা ইরাক হোক। আমি চাবো যে ইরান সত্যিকারের স্বাধীনতা অর্জন করুক এবং সেখানে আমেরিকার যা স্বার্থ আছে তাদেরকে দিয়ে তাদেরকে বিদায় করে দেওয়া হবে। তারা যতটুকু সহায়তা করেছে ততটুকু তাদেরকে দিতে হবে, কারণ মানুষ গিভ অ্যান্ড টেক, আন্তর্জাতিক সম্পর্ক একপাক্ষিক হয় না। সুতরাং তাদেরকে তাদের প্রাপ্য বুঝিয়ে দিয়ে তাদের দেশকে আবারও একেবারে নিজেদের অধীনে, তারা যেটা চায় আরিয়ান রুটে ফিরে যাক, তাদের জোরাস্ট্রিয়ান রুটে ফিরে যাক, ইসলামকে ইরান থেকে চিরতরে বিদায় করা হোক, সেটাই আমার প্রত্যাশা থাকবে। জি, ধন্যবাদ। অনেক ধন্যবাদ সাইফুল আহমেদ। আপনার কাছে আসছি, আমি একটু আলফি সুলাইমানের কাছে জেনে আসতে চাই। আমি আমার স্লটটা আগে নিচ্ছি কারণ আমার একটু পরেই হচ্ছে কি আরেকটা লাইভ আছে, যার কারণে আমি একটু ওকে প্লিজ। হ্যাঁ, তো একই প্রশ্ন আপনার কাছে যে আপনি কি মনে করেন, আমরা আসছি আলফি সুলাইমান ভাই আপনার কাছে। আমার কাছে একই প্রশ্ন যে আপনি কি মনে করেন যে ইরানের পরিস্থিতি কি হবে? আমার এক বন্ধু, খুব কাছের বন্ধু, আমার বয়স অনেক বড়, আমার সব বন্ধুরাই আমার বড়, তো উনি একজন ইরানিয়ান, ওনার বয়স যখন 8 তখন তিনি কানাডা চলে আসেন এবং তিনি আমার খুবই প্রিয় একজন মানুষ, কারণ তিনি অসাধারণ অসাম্প্রদায়িক মানুষ। তার নামের শেষে হচ্ছে পার্সি, তিনি নিজেকে ইরানিয়ান মনে করেন না, পার্সিয়ান মনে করেন, এবং তিনি মাতৃভূমিতে যেতে ভয় পাচ্ছিলেন এই খামেনির রেজিমে, কারণ তাকে ধরে মিলিটারিতে ঢুকিয়ে দেওয়া হতে পারে। তো এই আতঙ্কে তিনি তার মাতৃভূমিতে যান না। আমাদের তো অন্ততপক্ষে বাংলাদেশে গেলে এই রিস্ক নাই। তো আপনি কি মনে করেন এই ধরনের মানুষরা তার মাতৃভূমিতে যেতে পারবে? আমরা যেতে পারবো বেড়াতে? ইরান কিন্তু খুবই সুন্দর, বিউটিফুল। আমার মায়ের বংশ ইরানিয়ান, আমারও ইচ্ছে। আমি এখানে আগে একটু কথা বলে নিই। কথা ধরেন আমার সাথে রায়হান জুয়েলের সাথে মারামারি হয়েছে, দুইজনের মধ্যে মারামারি হয়েছে। এখন আমি হচ্ছে কি আলভি ভাইয়ের সহযোগিতা নিলাম, আরো 2-4 জনের সহযোগিতা নিছি। এখন রায়হান জুয়েল হচ্ছে গিয়ে আপনার সহযোগিতা নিলে আমার পুটকি চুলকায়, মানে এটা মারাত্মক লেভেলের হিপোক্রেসি না? ইরান এই যে আপনার ওই যে ওখানে যে যখন নেট বন্ধ করে দিল তখন হচ্ছে গিয়ে নেট দিল ওখানে হচ্ছে কে? ইলন মাস্কের নেটকে জ্যামার বসাইলো কে? চায়না। এবং ওইখানে আরো বিভিন্ন ধরনের না, হ্যাঁ রাশিয়াও, এবং রাশিয়া ওইখানে নানা ধরনের সহযোগিতা করতেছে। তাহলে একটা দেশ এতগুলো দেশের সহযোগিতা নিলেও যে একটা রেজিম শুধুমাত্র নিজের গতি আটকায় রাখার জন্য, এবং আপনি যেটা বলছেন 40,000, সেটা হচ্ছে অফিসিয়াল কথাটা আপনি বললেন, যেটা ইরান গভর্নমেন্টের বক্তব্য আপনি বললেন, কিন্তু ইন রিয়াল লাইফ যেটা হয়েছে সেটা হচ্ছে যারা যারা আন্দোলনের সাথে জড়িত ছিল তাদের আত্মীয় স্বজনকে আইনা ক্যাম্পে ধর্ষণ করা হয়েছে। এখন ইরানের পিপল, সাধারণ জনগণ আমেরিকার সাহায্য নিলেই আপনাদের চুলকায়। মানে ওদিকে রাশিয়া আছে, ওদিকে চায়না আছে, ওদিকে চামে চিকনে পারলে হচ্ছে গিয়ে বামাতি ইন্ডিয়ানরা ওখানে গিয়ে পারলে হচ্ছে গিয়ে তাদের পুটকি ফাঁক করে দেয়, তাতে আপনাদের সমস্যা নাই। শুধু সমস্যা হচ্ছে আমেরিকা ঢুকলে।
আমেরিকা কি, এটা আপনাকে আগে বুঝতে হবে। আমেরিকা হচ্ছে গিয়ে ধরেন আমাদের যে গ্রামাঞ্চলে আমরা যেখানে বড় হয়েছি, আসাদ নূর, আপনি, আলভি যেখানে বড় হয়েছি আমরা, সেখানে কি কোনো বিয়ে বাড়িতে কিংবা হচ্ছে গিয়ে ধরেন কোনো শ্রাদ্ধের বাড়িতে যদি আপনি শ্রাদ্ধের আয়োজন করেন, বিয়ের আয়োজন করেন, ভাই ওখানে কি আপনি পাড়ার কুকুরকে ডাইকে নিয়ে আসেন? আপনি কি তেলাপোকাকে ডাইকে নিয়ে আসেন? আপনি কি মাসিকে ডাইকে নিয়ে আসেন, নাকি তারা অটোমেটিক চলে আসে? আমেরিকা হচ্ছে সেরকম একটা দেশ যে যেখানে যে সে তার ফ্যাসিলিটি দেখবে সে সেখানে যাবে। এখানে তো এটার জন্য তো আমেরিকান জনগণ, ইরানের জনগণকে তো আপনি দায়ী করতে পারেন না, নাম্বার ওয়ান। নাম্বার টু যেটা হচ্ছে, যেটা আসাদ নূর আপনার যে মূল প্রশ্নটা ছিল, সেটা হচ্ছে কি গতকালকে আমাকে ফোন করেছে যে কোনো একজন বাংলাদেশি নাগরিক যে আমেরিকা একজন কূটনীতিবিদ হিসেবে চাকরি করতো ইরানে। ছেলেটা যে কি পরিমাণ কান্না করছে, আমার মানে খুব কাছের ছোট ভাই, মানে ছেলেটা কি পরিমাণ কান্না করছে যে ভাই আমি, মানে ওর কান্না হচ্ছে খুশির কান্না, ওর কান্না হচ্ছে খুশির কান্না। ও বলতেছে যে আমি একজন কূটনৈতিক অফিসার, আমি তোমাকে ইরানের ভিসা করাই দিব, যে চলো দুই ভাই একসাথে ইরানে যাই। এবং আমার তো স্বাভাবিকভাবে আমি যেই সংস্থা আমাকে এনেছে, আপনি আসাদ নূর জানেন, ইয়েও জানেন, সব তিনজনই এখানে জানেন, ওই সংস্থার অনেক আমার ইরানিয়ান বন্ধু আছে, নারী পুরুষ উভয়। তারা প্রত্যেকে বলছে যে তারা ইরানে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে। ভাই মাতৃভূমি, আমরা মাতৃভূমি ছেড়ে আছি, আমি আছি 5 বছর, আসাদ নূর তার থেকেও বেশি সময় ধরে মাতৃভূমি ছাড়া আছেন। মাতৃভূমির যে টান, ভাই আমি স্বপ্নে ঢেঁকির শাক আর বোম্বাই মরিচ দিয়ে ভাত খাই। আমি কি পরিমাণ মিস করি আমার দেশকে আপনি বোঝেন? আমি স্বপ্নে পুকুরে ঝাঁপ দেই ভাই। যারা মাতৃভূমি এইভাবে ছাইরা না আসছে তারা বুঝবে না মাতৃভূমির দরদ কতটা, মাতৃভূমি ছাড়া থাকার ব্যথা কতখানি। সুতরাং এইখানে যে আপনি দেখতে পাচ্ছেন যে এই ঘটনা এখন এই মুহূর্তে ঘটছে ইরানে, রাস্তায় রাস্তায় মানুষ নেমে এসেছে। যারা এই আন্দোলনে যে সমস্ত মানুষ নামে নাই, অর্থাৎ এই যে কয়েকদিন আগে যে লাখখানেক মানুষ হত্যা করা হইলো, আমি আপনাদেরকে অনুরোধ করব দুইটা মানুষকে ফলো করবেন। একটা হচ্ছে গিয়ে আসাদ নূরের, যাই হোক, একজনের নাম হচ্ছে গোলদিয়া গামরি, আর একজনের নাম হচ্ছে গিয়ে আপনার, ওর চ্যানেলের নাম হচ্ছে তুসি টিভি। এই দুইটা চ্যানেল দেখবেন, আপনারা বুঝতে পারবেন। এবং আপনারা ইরানের কোনো কিছু কিন্তু ফেসবুকে খুঁজে পাবেন না, ওরা টুইটারে হচ্ছে গিয়ে বেশি অ্যাক্টিভ। আপনারা টুইটার ফলো করেন, আপনারা দেখতে পারবেন যে কতখানি নৃশংস নিজের রেজিম টিকায় রাখার জন্য। এটা একটা জায়গা আমি এখানে একটু শেষ করি। আর দ্বিতীয় যেটা ঘটনা, সেটি হচ্ছে আইআরজিসি, যেটা ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর, এরা কিন্তু বিদেশিদের সাথে যুদ্ধ করার জন্য প্রস্তুত না, এটা কিন্তু আপনাদের জানতে হবে। আইআরজিসি কিন্তু বিদেশি ফোর্সের সাথে যুদ্ধ করার জন্য তাদের কোনো ধরনের প্রস্তুতি নেই। আইআরজিসি হচ্ছে তৈরি করা হয়েছে নিজের দেশের মানুষকে হত্যা করার জন্য। আইআরজিসি কি, কবে গঠন করা হয়েছে, তাদের সদস্য কয়জন, তাদের ট্রেনিং কেমন, এটা সম্পর্কে পুরো আপনি নেটে পাবেন, এবং সেটা ইরানের দেওয়া না, অন্য যারা ইরানকে নিয়ে গবেষণা করে তারা দেখবেন। সুতরাং এইটা হচ্ছে গিয়ে এখন জাস্ট সময়ের অপেক্ষা। এবং আপনি জাইনে রাখেন যে অনেক একটা ওয়েবসাইট আছে, আমি আপনাকে লিঙ্ক দিব, দেখবেন যে ইরান পুনর্গঠনের জন্য কি পরিমাণ ফান্ড আছে, বিলিয়ন বিলিয়ন ডলার তারা অলরেডি, যারা ইরান থেকে তো লোকজন আজকে বিদেশে আসা শুরু করে না, 79 সাল থেকে ইরান থেকে মাইগ্রেট করা শুরু করেছে। তাদের বিলিয়ন বিলিয়ন ডলার আছে, তারা ইরানকে পুনর্গঠন করবে। ইরানের মানুষের মধ্যে যে দেশপ্রেম, আমি জিজ্ঞেস করছি যে মানে যারা এখানে আছে, তোমার মা কেন নামছে? তোমার মা তো মরে যাবে, তা তোমার মায়ের বয়স তো 84 বছর, তোমার মা কেন নামছে? বলছে আমার মা নামছে এই কারণে যে আমার মা নামলেও মরবে, না নামলেও মরবে, মাইরা ফেলবে, কোনো এই ব্যাপারে কোনো ন্যূনতম কোনো ডাউট নাই। তবে আসার কথা এটা যে মানে, আর সবচাইতে আরেকটা, আমি আরেকটু ছোট্ট একটু কথা বলি, যে বিশ্বের মানুষজন এত বেহায়া, এত নির্লজ্জ, পৃথিবীর অ্যাক্টিভিস্টরা, আপনি দেখবেন যে ইউরোপ, আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়া প্রচুর মানুষ হচ্ছে গিয়ে আপনার ওই স্কার্ফ পইরা ঘরে, প্যালেস্টাইনের স্কার্ফ পইরা ঘরে। কিন্তু এই যে 40,000 মানুষকে সরকারি, তাদের ডিক্লারেশনে 40,000 মানুষকে হত্যা করলো, একটা মানুষ, বিশ্ব কোনো নেতা, বিশ্ব কোনো অ্যাক্টিভিস্ট, গ্রেটা থানবার্গ একটা কথা কোথাও বলে নাই। কিন্তু তারা দেখে সকল প্রবলেম প্যালেস্টাইনে। আমি অস্বীকার করছি না, প্যালেস্টাইনের জন্য আমিও রাস্তায় নামছি, আমার ধারণা আসাদ নূর, আপনারাও নেমেছেন। মানুষ হত্যা যেখানে, মানুষের প্রতি যেখানে অন্যায় করে আমরা সেখানে আছি। কিন্তু এত নির্লজ্জ হওয়া ঠিক না, এত বেহায়া হওয়া ঠিক না। আপনাদের মুখে মানুষ থুথু মারবে, মানে কাশালা থুথু মারবে, এখনো মানুষের জন্য কথা বলেন, স্পেশাল কোনো এজেন্ডা বাস্তবায়ন করতে আসে না। ধন্যবাদ সবাইকে। জি, অনেক ধন্যবাদ সাইফুল বাতেন টিটো। আমরা আলফি সুলেমান আপনার কাছে যাচ্ছি, কয়েকটা কমেন্ট পিন করে রেখেছিলাম, একটু পড়ি। আর আমি আবারও বলছি, খুব বিনয়ের সাথে বলছি, একই কমেন্ট বারবার করলে আপনারা কিন্তু ব্যান খাবেন, কখনো আর কমেন্ট করতে পারবেন না, অন্য চ্যানেল দিয়ে বানিয়ে তারপর ঢুকতে হবে, তো এই জিনিসটা করবেন না। কয়েকটা কমেন্ট পড়ি, তারপর আলফি সুলেমান ভাইয়ের কাছে একই জিনিস জানতে চাইবো যে
ভাই একটা কাজ করা যায়, ইরানে যারা যারা বাংলাদেশে আছেন তাদের কয়েকজনকে আপনাদের প্রোগ্রামে এনে ওখানে, ভাই খামিনির পুত্ররা তো ইন্টারনেট বন্ধ করে রেখেছে, এটা তো যদি পসিবল হতো তাহলে তো আমরা সবকিছু আমাদের চ্যানেলে আনতে হতো না, বিশ্ব মিডিয়া থেকেই জানতে পারতাম। ওরা ভীতু। ভাইয়া আমিও নাস্তিক কিন্তু প্রকাশ করতে পারছি না। আচ্ছা, না করাই ভালো। আল্লাহু আকবার, আপনি তো হয়ে যাবেন আর কি, দরকার কি, মানে ধর্ম পরিচয় এটা সামনে আনাটাই উচিত না, ধর্ম বিশ্বাস করলেও না করলেও। এবং বাংলাদেশের মিডিয়া সব ভিউ নিউজ ছড়াচ্ছে, এই বিষয়ে কোনো কিছু বলুন। এদের সব, ভাই এগুলো তো বাংলাদেশের মানুষরা খায় বলে তো এটা করে, কি নাকি নিজেকে মুসলমান দাবি করে, এই জন্যই তো। আমি একটু দেখাইতে চাই, বলতে চাই না, প্লিজ আসাদ ভাই প্লিজ। জি আপনি একটু এখানে হ্যাঁ দেখান, শেয়ার করেন। আর বাংলাদেশের মিডিয়া বলেন, বাংলাদেশের জনগণ খারাপ বলেই তো মিডিয়া যা খাইতে চায় তাই খাওয়ায়, এটা টিআরপির জন্য তারা করে, এই বাটপারিটা করে। আপনি ভারতের নিউজগুলো দেখেন, সবাই অ্যাঙ্কররা চিৎকার করে দৌড়ায়, এর কারণ তাদের দেশের মানুষ ওই দৌড়ে দৌড়ে চিৎকার পছন্দ করে। আমি প্রথম যখন কোনো একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়ে নিউজ দেখতে চাই, আমি চিন্তা করতে এরকম দৌড়াচ্ছে কেন, চ্যানেল বদলাইতে সব চ্যানেল এরকম দৌড়ায়, আমার কিন্তু খুব নিঃশ্বাস বন্ধ হয়ে যাচ্ছিল দৌড়াদৌড়ি থেকে। হ্যাঁ, আমি আপনার প্রোফাইলে ওটা দেখেছিলাম, জি, যে বাংলাদেশ বিমানবন্দরে এটা ছড়িয়ে রাশিয়া নিচে লেখা কি, ইরানের কার্গো বিমান ভরে ক্ষেপণাস্ত্র পাঠাচ্ছে রাশিয়া, বিমান বাংলাদেশ এগুলো করে। ভাই এদের একটু ক্ষমা করে দেন, মানে 34 মাসে গরু মরলে বলে না বগুড়া মাটাকে, ওরকম অবস্থা। খামিনের ভূতেরা এখন কি করবে, মানে আমার দেশ, আপনারা তো আমার দেশ তো নটোরিয়াস এইসব জিনিসপাতির জন্য। গতকালকে আমার দেশ আপনার নিউজ করছে যে 200 আমেরিকান সৈন্য মারা গেছে, 200 আমেরিকান সৈন্য মারা গেছে। আপনি যা চিন্তা করেন, 200 আমেরিকান সৈন্য মারা গেলে আমেরিকাতে কিন্তু হুলস্থুল কর্মকাণ্ড শুরু হয়, মানে ওই যে ভাই এগুলা আপনি করেন না, মানে বিশেষ ভিডিও দেখা, মানে সেন্ট্রাল কমান্ড, আমেরিকার যে আর্মি আছে তাদের একটা আছে সেন্ট্রাল কমান্ড থেকে ফেক নিউজ গুলো আবার ডিবাঙ্ক করা হয়েছে যে আমেরিকান সোলজারের ক্যাজুয়ালিটি হচ্ছে 0 200, মানে কি ফাইজদামি নাকি? এটা তো ইরান না যে খামিনি পড়া যাবে, তারপরে চিফ অফ স্টাফ পড়া যাবে, কেউ বুঝবেও না, ব্যাপারটা তো এরকম। এগুলো মাফ করে দেন না ভাই, আপনি সানি লিওনি বা জনি ভাইরে কল্পনা করে যদি কিছু করেনও, এটা যদি কারোর কোনো উপকার হয়, তাহলে এই কল্পনায় সমস্যা কি আপনার? ভাই এদের এই 200 মরে গেছে, 500 মরে গেছে, কল্পনা করতে দেন, তারা তো মনে মনে জিহাদ, ভালো জিহাদ, নিরাপদ জিহাদ। আসাদ নূর ভাই, তার নাম হচ্ছে আসিফুর রহমান মেটা কি কোন বালসাল, মানে সেই মন্তব্য করেছে যে কবে আইএসএস আল কায়দা ইত্যাদিতে ফান্ড করছে ইরান, মানে এটা ইরান নিজে বলতেছে যে আমরা তাদেরকে ফান্ড করতেছি, কিন্তু ও বিশ্বাস করছেন, তার ইমানের জোর দেখছেন ভাই। হিজবুল্লাহ বানাইছে, আমরা এখানে 72, আমরা জি এখানে যদি আমরা বলতেছি যে 72 হুর পাইছে খামিনি, এখন অনেকে আমাদের উপর রাগ করে, আরে ভাই এটা তো বিধান, তারা এই জন্যই মরে, এই জন্যই মারে। এটা আপনি বলতেছেন ধর্মে আঘাত দিছে। এই যে এখানে বলছে আসাদ ভাই আমি মুসলিম, আপনারা ধর্ম নিয়ে কথা আলোচনা না করলে ভালো হয়, আপনাদের রাজনৈতিক আলোচনা ভালো লাগে, আপনারা নাস্তিকতাকে সম্মান রেখে বললাম, আমার বিশ্বাসের মর্যাদা আছে, আপনার বিশ্বাসের মর্যাদা আছে। আমি অত্যন্ত বিনয়ের সাথে মোহাম্মদ বাইজিদ হোসেন আপনার এই কমেন্টকে রেসপেক্ট করি, বলছি ভাই আমি আপনার বিশ্বাসকে কখনোই আঘাত দিই না। এখানে এসে যখন কেউ আমাদেরকে আঘাত করে কথা বলে, তখন তার আল্লাহ, তার নবী, তার বিশ্বাসের, আপনার নিশ্চয়ই ওসামা বিন লাদেন হিরো না আপনার কাছে নিশ্চয়ই খামিনের মতো এই জঙ্গিরা আপনার কাছে হিরো না, ধর্মীয় নেতা না। তাহলে আপনার আল্লাহ, আপনার নবী আর তার আল্লাহ, তার নবী ভিন্ন। সে বিশ্বাস করে তার নবী বলেছে ইনোসেন্ট মানুষকে যেয়ে মেরে ফেলো, সে বিশ্বাস করে যে অমুসলিমদের হত্যা করে তাদের নারীদেরকে তারা গনিমতের মাল বানাবে, এগুলো সে বিশ্বাস করে। তার আল্লাহ, তার নবী, আপনার আল্লাহ, আপনার নবী আলাদা। আমরা রাজনৈতিক বিষয় সংকট নিয়ে কথা বলি, সেখানে রাজনৈতিক বিষয় থাকে, ধর্মও থাকে। আসলে কাউকেই, কোনো ব্যক্তিকে আঘাত আমরা করতে চাই না। এবং একটা ভালো ভাষায় কথা বলেন, ভালো ভাষা, আচ্ছা ঠিক আছে, এইটা একটা ভালো কথা। অনেক সময় শব্দ চলে আসে কারণ বিষয়গুলোই নোংরা, এখানে ভাষা অনেক সময় নিয়ন্ত্রণ করা যায় না। অদিত্য দাস খুব গুরুত্বপূর্ণ একটা কমেন্ট করেছেন যে বাঙালি মূলত দুইটা জিনিস চায়, এক আমেরিকার ধ্বংস এবং দুই আমেরিকার ভিসা। তারা যেরকম বলে যে ইসলাম শান্তির ধর্ম, তো তারপরে আমেরিকায় যাওয়ার পরে, আশ্রয় নেওয়ার পরে রাজনৈতিক জিজ্ঞেস করা হয় যে ইসলাম শান্তির ধর্ম, তাহলে তুমি আমার দেশে কেন? বলছে আমার দেশে শান্তি নাই। তো এই হচ্ছে শান্তির নমুনা। আলফি সোলোমন, আপনার কাছে জানতে চাই যে আপনি কি মনে করেন যে এই আইআরজিসি, খামেনি এগুলো পতনের পর ভেনেজুয়েলার দিকে যাবে, নাকি অন্য কোনো মুক্তির সম্ভাবনা আপনি দেখতে পাচ্ছেন? আমি এই প্রশ্নটা অ্যান্সার দিচ্ছি, বাট ওই যে মাঝখানে টিটো ভাই একটা ইনফরমেশন দিচ্ছেন, তো অনেকে ভাবতে পারেন যে এটা হচ্ছে রেটোরিক্যাল কোনো কথা বলছেন কিনা, যে 50,000 মসজিদ বন্ধ হয়ে গেছে। আসাদ ভাই যদি আপনি স্ক্রিনটা দিতেন। সত্য, হ্যাঁ, এটা তো ইরানের পত্রিকার নিউজ, এটা তো আমাদের নিউজ। এই যে আমি দেখাচ্ছি অল আরব নিউজ, 50,000 mosques have closed in Iran, are Iranians seeking truth outside of Islam? মানে 75,000 মসজিদ মোস্ট প্রবাবলি আছে ইরানে, এর মধ্যে 50,000 মসজিদ বন্ধ হয়ে গেছে। এবং এটা কারো আমাদের মুখের কথা না, এটা আমরাও বিভিন্ন সময় দেখাইছি। এবং আমি আসাদ ভাইয়ের একটা লাইভের মধ্যে ইরানের ডেমোগ্রাফি ধরে দেখাইছি। হ্যাঁ, ক্লারিক তো বলেছে এটা, ক্লারিকই বলছে, হ্যাঁ ক্লারিকই বলছে। আচ্ছা আসাদ ভাই, আপনি যে প্রশ্নটা করছেন ওইটাতে আমি যাচ্ছি, বাট এইখানে
ইরানিয়ান রেজিমটা যেভাবে ওরা সাজাইছে, এখানে কয়েকটা ফোর্স ছিল, ইরানে কিন্তু 2টা আর্মি আছে। একটা হচ্ছে আর্টেশ হচ্ছে নর্মাল আর্মি, যেটা যে কোনো সাধারণ দেশের যে সাধারণ আর্মি থাকে এটা, আর আইআরজিসি হচ্ছে খামেনির আন্ডারে ইসলামিকীকরণ, পুরা মিডল ইস্টের যে ইসলামিক এজেন্ডা, এখানে আমি জঙ্গি হামলা করবো, ওইখানে ইসরায়েলে যে 2টা রকেট মারবো, এই টাইপের যে কর্মকাণ্ডগুলো আছে, পাশাপাশি ইরানের ভিতরের যেই মানুষজন আছে যাদেরকে কন্ট্রোল করা দরকার, যেটা টিটো ভাই বলছিলেন, ওইটার জন্য আইআরজিসি অপারেট করে। এখানে আরেকটা হচ্ছে কি বাসিজ হচ্ছে প্যারামিলিটারি ফোর্স। ওই যে যেগুলারে দেখতেছেন না কান্নাকাটি করতেছে খামিনি মরে গেছে দেখা, এরা ভলেন্টিয়ার করে যে আমি মোরাল পুলিশিংটা যা করি, কোন মেয়ের হিজাব কম পড়ছে, কোন মেয়ের চুল বাইরে আছে, আমি যাই ওদেরকে মোরাল পুলিশিং করি। এটা হচ্ছে বাসিজ ফোর্স। এখন আইআরজিসি যেটা করছে, বা আইআরজিসি থ্রুতে খামেনি আসলে মিডল ইস্টে যেটা করছে, আমরা বারবার বলতেছি না যে মিডল ইস্টে আসলে শান্তি ফিরিয়ে আনার জন্য ইরানের ডেমোক্রেসিটা আসা প্রয়োজন। এটার কারণ হচ্ছে মিডল ইস্টে আপনি যতগুলা সক্রিয় জঙ্গি সংগঠন দেখবেন, হামাস, হিজবুল্লাহ, হুতি, ইসলামিক জিহাদ, ইরাকি শিয়া মিলিশিয়া, XYZ, এরকম যতগুলো আপনি জঙ্গি সংগঠন দেখবেন, এই প্রত্যেকটার ফরমেশন, সাপ্লাই, ফান্ডিং, ট্রেনিং, এই প্রত্যেকটাতে ইরান জড়িত। যেমন আমি যদি হিজবুল্লাহর কথা বলি, হিজবুল্লাহ একদম আইআরজিসির হাতে বানানো ভাই। হিজবুল্লাহ যে সর্বোচ্চ নেতা ছিল ভাই, হ্যাঁ, বোকো হারামগুলোতে তো ফান্ডিং আছেই। হিজবুল্লাহর যে সর্বোচ্চ নেতা ছিল হাসান নাসরুল্লাহরে ইরানে খামেনির পরেই সর্বোচ্চ ধর্মীয় নেতা হিসেবে ধরা হইতো। হাসান নাসরুল্লাহ যখন মারা গেছে ইসরায়েলি হামলায়, তখন ইরানে কান্নার রোল পড়ে গেছিল ভাই, রাইট? এখন এগুলা করে ওরা কি করে? এগুলা করে হচ্ছে আপনার মিডল ইস্টের বিভিন্ন দেশে ওরা ক্যাওস বাঁধায় রাখে। ওরা জিহাদ করবে, ওরা খিলাফত প্রতিষ্ঠা করবে, ওরা ইসরায়েলে অ্যাটাক করবে, ইসরায়েল দখল করবে। 7th অক্টোবরে হামাস যে অ্যাটাক করছে আপনার ইসরায়েলে যে অ্যাটাক করছে, যে অ্যাটাক করে ওরা 1200 সাধারণ নিরীহ ইসরায়েলিরা মেরে ফেলছে, 250 জনকে কিডন্যাপ করে নিয়ে আসছে, যার ফলশ্রুতিতে আমরা হচ্ছে গাজাতে যে যুদ্ধটা দেখছি, যার ফলশ্রুতিতে ইসরায়েল, এইটার পিছনেও একদম সরাসরি ইরান জড়িত, হ্যাঁ। তো এর ফলে যেটা হয়েছে যে ইরানের এই রেজিমকে যখন আপনি নিউট্রালাইজ করতে পারবেন, তখন মিডল ইস্টের যে জঙ্গি সংগঠনগুলো আছে এদের ফান্ডিং বন্ধ হয়ে যাবে। আজকে আপনি হিজবুল্লাহরা দেখেন, হিজবুল্লাহ তো নাই ভাই, মনে আছে যে পেজার অ্যাটাক দিয়ে ওদের বিচিটিচি উড়াই দিছিল? এরপরে কিন্তু ওদের অবস্থা নাই। হাসান নাসরুল্লাহরে মারে ফেলছে, পেজার অ্যাটাক, ওয়াকি টকি অ্যাটাক, এগুলা করে ওদের যখন অ্যাটাক করছে, তখন আর হিজবুল্লাহর কোনো ধরনের কোনো অ্যাক্টিভিটি নাই। ওরা চাইলেও অ্যাক্টিভ হইতে পারতেছে না, বিকজ ওদের তো ভাই মেশিন নাই এখন, রাইট? ঠিক একইভাবে যখন আপনার ইরানকে নিউট্রালাইজ করা হবে, তখন অন্যান্য যে জঙ্গি সংগঠনগুলো দেখেন, এদের ফান্ডিং বন্ধ হয়ে যাবে, এদের বন্ধ তো ঠিক হবে না, কমে যাবে, এদের ট্রেনিং কমে যাবে, এদের অ্যাক্টিভিটি কমে যাবে। ইরানকে বলা হয় যে দ্য হেড অফ দ্য এক্সিস। মিডল ইস্টের মধ্যে ওরা কোট আনকোট একটা এক্সিস অফ রেজিস্ট্যান্স বানাইছিল। ফিলিস্তিনের মধ্যে আছে আপনার হচ্ছে হামাস, ইসলামিক জিহাদ, তারপরে ধরেন যে লেবাননে হচ্ছে হিজবুল্লাহ, ইয়েমেনে হুতি, ইরাকে শিয়া মিলিশিয়া, এরকম করে এক্সিস অফ রেজিস্ট্যান্স বানাইছে। ওই যে আমি অক্টোপাসের কথা বলছিলাম, ইসরায়েলের চারপাশে বা মিডল ইস্টে, পুরো মিডল ইস্টে অক্টোপাসের হাতগুলো ছড়াই দিচ্ছে। অক্টোপাসের মাথা ছিল ইরানে। তো সেই ইরানের রেজিম নিউট্রালাইজ হয়ে যাও মানে ভাই আপনার মিডল ইস্টের শান্তির দিকে আপনি অনেক আগে গেলেন ভাই। আচ্ছা টিটো ভাই, আমরা সাইফুল বাতেন টিটো ভাইকে একটু বিদায় দেই। হ্যাঁ, অনেক ধন্যবাদ, আপনি যুক্ত হয়েছিলেন, ভালো থাকবেন সাইফুল বাতেন টিটো। জি আলফি ভাই, আপনার সাথে একটা কথা আমি যোগ করি, অনেকে হয়তো শুনলে অবাক হবে, আল কায়েদা কিন্তু আবার রায়হান জুয়েল ভাইকে হারিয়ে ফেলেছে। আমার কথা শুনতে পাচ্ছেন? আপনারা বারবার আটকে যায়, মানে আপনার ইন্টারনেট স্লো, অথবা আপনি যদি ওটা রেজুলেশনটা একটু কমায় দেন রায়হান জুয়েল ভাই, ওটা 480 বা 720 করে আপনি যদি আবার একটু ঢুকতেন, ওখানে ভিডিও সেটিং এ রেজুলেশনটা কমানো যায়, আপনার কথা আটকে যায়, আমরা অর্ধেক শুনতে পাই, অর্ধেক পাই না। কিছুক্ষণ বললে হয়তো ঠিক হয়ে যাবে। যেটা বললাম আলফি ভাইয়ের কথা ধরে, যে এখানে আল কায়েদা কিন্তু আবার ইয়াকে সাপোর্ট করে, মানে তারা খামেনির বিরুদ্ধাচরণ করে, তারা খামেনির বিরুদ্ধে গেছে, সামহাও তারা আবার আমেরিকার সাপোর্টার হয়ে গেছে। তো এটা একটা কন্ট্রাডিক্টরি, কারণ তারা এই ইরানের শিয়া মুসলিমদেরকে মুসলিম মনে করে না, তারা কাফির মনে করে। তো সেই হিসাবে শত্রু বন্ধু হয়ে গেছে ভাই। এই ফ্যাস আর ফ্যাস তো ভাই সেই 1400 বছর থেকেই যে 72 কাতার বইলে গেছে, হ্যাঁ, তাদের বংশ নির্বংশ হয়ে গেল। তো এই ওদিকে আর না যাই ভাই, ছায়া টান দিলে অনেক কিছু। তবে